সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশেই স্থান পেলেন তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লক্ষ লক্ষ জনতা আজ সাক্ষী হলো এক ইতিহাসের জানাজার। তবুও এরই মাঝে দেশে চলছে ভোটের পরিবেশ এবং সেখানে গতদিন ভোটের সর্বশেষ মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে। আজকের ভোটের ট্রেনে আমরা আলোচনা করব সেই কেমন মনোনয়ন এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হলো। আপনাদের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। শুরুতে বলছিলাম যে বেগম খালেদা জিয়াকে আজকে সমাহিত করা হয়েছে এবং তার এই জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বক্তব্য রাখেন। শুনে আসবো তার বক্তব্যের অংশবিশেষ। দেশের স্বার্থে অনমনীয়তা তার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাকে ব্যক্তি শত্রু হিসাবে গণ্য করা শুরু করে। স্বৈরাচারী শেখ হাসিনা, স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ, এমনকি তথাকথিত ১/১১ সরকারের সময়ও দেশনেত্রীকে কারারুদ্ধ করা হয়। সমগ্র দেশবাসীর সাক্ষী। পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহবন্দিত্বের ৪ বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজয় নেত্রীর। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। ইতিহাস রচিত হওয়ায় জানা যায় বেগম খালেদা জিয়ার বড় ছেলে হিসেবে তারেক রহমান তিনিও একেবারে সহজ সরল সাদাসিধেভাবে বক্তব্য রাখেন। শুনে আসবো সেই বক্তব্যটুকু। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। দর্শক, আজকের ভোটের ট্রেনের শিরোনাম দেওয়া হয়েছে কেমন মনোনয়ন। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন ভয়েস নেটওয়ার্কের জাতীয় সমন্বয়ক রাকিবুল ইসলাম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং আপনার মাধ্যমে দর্শকদের স্বাগত জানাচ্ছি। শুরুতে যে বিষয়টি নিয়ে আসলে আলোচনা করতে চাই, যদিও আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে মানে এক অন্যরকম দিন, কারণ বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তাকে আজকে চিরদিনের জন্য বিদায় দিতে হলো। কিন্তু যেহেতু ভোটের তফসিল ঘোষণা হয়ে গেছে, মনোনয়নপত্র জমার দিনও শেষ, সারা দেশেই প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু যাচাই বাছাইয়ের কাজও চলমান। জানুয়ারি ৪ তারিখ পর্যন্ত সেই যাচাই বাছাই চলবে। আমি শুরুতে যে বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই যে খালেদা জিয়া নির্বাচন করবেন এই বিষয়টি ধরে রাখা হয়েছিল এবং তার হয়ে কিন্তু ৩ আসনে মনোনয়নপত্র জমাও দেওয়া হয়েছিল, কিন্তু এখন তো তিনি আর থাকছেন না নির্বাচনে। প্রক্রিয়াটা কি হবে? ইতিমধ্যে কিন্তু বিএনপি বিকল্প প্রার্থীও কিন্তু সেখানে মনোনয়নপত্র জমাও দিয়েছেন। জি, ধন্যবাদ। আমি শুরুতেই মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি এবং একই সাথে এ মাসেই আমাদের আরও একজন প্রার্থী ছিলেন যিনি জুলাইয়ের যোদ্ধা এবং জুলাইয়ের সক্রিয় পালন করেছেন, শহীদ ওসমান হাদি, তারও রুহের মাগফিরাত কামনা করছি। আমি মনে করি যে বেগম খালেদা জিয়া যদি বেঁচে থাকতেন এবং বর্তমান বাংলাদেশে যে রাজনৈতিক একটা প্রেক্ষাপট চালু হয়েছে, এখানে তার আসলে আমাদের একটা খুব ভীষণভাবে প্রয়োজন ছিল এবং যদি বলি যে তার মতো ঐক্যের প্রতীক এবং তার মতো একজন জাতীয় নেতা
যিনি আসলে সব পক্ষকে এক জায়গায় বসাতে পারতেন এবং হয়তো বড় অভিভাবকত্বের জায়গায় উনি থাকতে পারতেন, কিন্তু তার এই অভাবটা আমার মনে হয় যে পুরো বাংলাদেশ এটা মিস করবে। তবে নির্বাচনের কথা যদি বলি, বিএনপি আগে থেকে হয়তো এটা ভেবে রেখেছিল এবং সেই জন্য বিকল্প প্রার্থীও দিয়ে রেখেছে, এবং নির্বাচনের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী আসলে খুব বেশি প্রভাব পড়বে না, এই কারণে যে এখনো প্রার্থীতা চূড়ান্ত হয়নি। চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা হওয়ার পরে যদি তিনি মৃত্যুবরণ করতেন, তখন হয়তো ওই আসনগুলোতে নির্বাচনের জন্য পূর্ণ তফসিল ঘোষণা করার প্রয়োজন হতো। এই মুহূর্তে হয়তো আর সেটা প্রয়োজন হবে না, এবং বিকল্প প্রার্থী যেহেতু আছে, বিএনপির দিক থেকেও তেমন কোনো সমস্যা হবে না আশা করি। তবে জাতি হিসেবে বাংলাদেশ একটা অভিভাবক হারালো এবং এই জায়গা থেকে আমরা একটা অভাব ফিল করি, বড় একটা শূন্যতা তৈরি হইল। শূন্যতা তৈরি যদি হলো। এই শূন্যতা নিয়েই যদি আমি আসি যে বেগম খালেদা জিয়ার বিকল্প তো কেউ হতে পারে না ওই আসনগুলোতে। উনি এর আগেও কিন্তু বগুড়া এবং ফেনী থেকে তিনি নির্বাচন করেছেন, এবং তিনি এমন একজন নেত্রী কিংবা বিএনপির এমন একজন প্রার্থী ছিলেন যাকে কখনোই ওই আসনগুলো থেকে নির্বাচনে হারানো যায়নি। তার বিকল্প আসলে সেখানে কি আসলে অন্য কাউকে, কিংবা তারেক রহমান কি সেখান থেকে নির্বাচন, এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখছেন যে বিকল্পটা কেমন হলো? আচ্ছা, আসলে বেগম খালেদা জিয়া তার বিকল্প তো আসলে কেউ হতে পারবে না, এটা হওয়া সম্ভব না, এবং যদি বলি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটা সম্ভব না। এবং তিনি যতগুলো নির্বাচন করেছেন প্রত্যেকটাতেই জয়লাভ করেছেন, কখনো হারেননি। কিন্তু এটাও হয়েছে যে এর আগেও তিনি একাধিক আসন থেকে নির্বাচন করেছেন, নির্বাচিত হয়েছেন, কিন্তু নির্বাচনের পরে নিয়ম অনুযায়ী ওনাকে একটা আসন রেখে বাকিগুলো কিন্তু ছেড়ে দিতে হয়েছে, এবং সেখানে কিন্তু অন্যরা নির্বাচিত হয়েছেন। তো আমি ভোটারদের জায়গা থেকে বলবো যে হয়তো ভোটাররা তার যে আসনগুলো তিনটাতে, তারা হয়তো আশা নিয়েছিলেন, অনেকেই তাকে ভোট দিতেন, যারা তাকে ভালোবাসেন তারা হয়তো তাকে ভোট দিতেন, হয়তো তিনি বিজয়ী হয়ে সংসদে আসতেন, বড় দায়িত্ব পালন করতেন, আগে যেরকম করেছেন যাদেরকে নেতৃত্ব হয়তো দিতেন। কিন্তু সেই জায়গাতে ভোটারদের হয়তো একটা গ্যাপ ফিল করবে, তারা হয়তো সেটাকে মিস করবে অনেক, যে তাকে ভোট দিতে পারছে না। কিন্তু আসলে নিয়ম অনুযায়ী কিন্তু তিনি নির্বাচিত হওয়ার পরে একটাকে রেখে বাকি দুটোকে ছেড়ে দিতেই হতো, এবং সেখানে বিএনপির বা অন্য দলের যারা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতেন এবং তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতেন। আচ্ছা, আমরা আরো আলোচনা করব ভোটার ট্রেনে, তার আগে নিতে হচ্ছে আমাকে ছোট্ট একটা বিরতি। নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম। আজকের ভোটার ট্রেনের শিরোনাম কেমন মনোনয়ন। যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করছিলাম, যে মনোনয়ন, এবারে যেহেতু একটা গত অনেক বছর ধরে ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন ছিল, সে জায়গায় বড় রাজনৈতিক দলগুলো ভোটে অংশগ্রহণ করতে পারেনি বড় একটা সময় ধরে, তাই এবারের ভোট নিয়ে তো মানুষের একটা আশা আকাঙ্ক্ষা আছেই। যেহেতু মনোনয়ন জমা দেওয়া শেষ, বড় দলের বিপরীতে অন্য যেই দলগুলো আছে, বড় দল যদি আমি বিএনপিকে ধরে নেই যে এবারের ভোটের মাঠে, তাহলে সেই জায়গায় এই যে অভিজ্ঞতা কিংবা তারুণ্য নির্ভর প্রার্থীদের বিপক্ষে ছোট দলগুলোর প্রার্থী কেমন হলো? আমি আসলে আপনার সাথে এই মুহূর্তে বড় দল আর ছোট দল নিয়ে মনে হয় যে এই টার্মিনোলজিটাকে অ্যাভয়েড করতে চাচ্ছি, কারণ বাংলাদেশের যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে, এই জায়গায় আসলে যদি আগের কথাগুলো চিন্তা করি, যে আগে 24-এর আগে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে 3 বা 4টা নির্বাচন যেটা হয়েছে সেগুলোতে আসলে তো অংশগ্রহণমূলক ছিল না, সেখানে জনগণের তাদের যে প্রতিফলন সেটা কিন্তু আসলে হয়নি। তো সেই জায়গা থেকে আমরা যদি বলি 2001 সালে সর্বশেষ যে মানে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনটা হয়েছিল, সেটার আলোকে যদি বড় দল ছোট দল বলতে চাই বলা যায়, কিন্তু এই মুহূর্তে আসলে বড় দল ছোট দল বলার সময়টা আসলে আসেনি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য দলগুলো যে প্রার্থী মনোনয়ন দিয়েছে, এখানে আসলে এখন একটা মিক্সড যদি বলি যে একটা তাদের মধ্যে রয়েছে, যে যা অনেক আগে সংসদ সদস্য ছিল এরকমও যেমন আছে, আবার একই সাথে তরুণদের প্রাধান্য দেখা যাচ্ছে, আধিক্য দেখা যাচ্ছে, কিন্তু তাদের হয়তো 5 আগস্ট পরবর্তী যে আকাঙ্ক্ষা মানুষের মনে, এই প্রার্থীদের যে যারা মনোনয়ন জমা দিয়েছেন, সেই আকাঙ্ক্ষার কি প্রতিফলন মনোনয়নে আপনি কি দেখতে পেয়েছেন কিনা প্রার্থীদের মাঝে? এখনো পর্যন্ত আসলে পুরোটা বলা মুশকিল, যেহেতু হলো যে প্রার্থীগুলো তারা দিয়েছে সবাইকে
ঢালাওভাবে আসলে মন্তব্য করাটা ঠিক হবে না। তবে আপনি যাদেরকে বড় দল বলছেন বা পুরনো যে দলগুলো আছে তাদের অনেক প্রার্থী আসলে গতানুগতিক হয়েছে বলে আমি মনে করি, এবং হয়তো তাদের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে বা দলের তারা সিনিয়র নেতা সেই হিসেবে দেওয়া হয়েছে, কিন্তু তাদের অতীত যে তাদের কার্যক্রম এবং বিগত সময়ে তাদের যে বিভিন্ন ভূমিকা সেই দিক থেকে যদি চিন্তা করি যে তাদের অনেকেই জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে তাদের কিছু সাংঘর্ষিক অবস্থান অথবা যদি বলি যে বিপরীত কিছু অবস্থান লক্ষ্য করা গেছে। তবে মোটা দাগে যদি বলি যে অন্য অন্য সব দল মিলে তুলনামূলকভাবে কিছু ভালো প্রার্থী এসেছে, কিছু যোগ্য প্রার্থী, শিক্ষিত প্রার্থী এসেছে, এবং যারা আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেন এবং হলো ধারণা করা হচ্ছে যে তারা যদি সংসদে আসেন হয়তো তারা সংসদের যে ভূমিকা সেই ভূমিকা পালন করার জন্য তারা হলো চেষ্টা করবেন, দায়িত্ব পালন করতে পারবেন, দায়িত্ব পালন করবেন। এবারে মনোনয়নে যেহেতু আরপিও সংশোধন করা হয়েছে, যে যারা এর আগের সব নির্বাচন আমাদের জোট নিয়ে আসলে সব থেকে বেশি আলোচনা হতো, যেহেতু আরপিওতে কোনো বাধ্যবাধকতা ছিল না, কিন্তু এবারে যারা নির্বাচন করবে হয় দল ছেড়ে আসতে হবে, তাহলে প্রতীকে নির্বাচন করতে পারবে, আর যদি নিজের প্রতীকে নির্বাচন করতে হলে তাহলে সমঝোতার মধ্যে যেতে হবে। সেই জায়গায় কেমন বিষয়টি দেখলেন, যে মনোনয়নের ক্ষেত্রে কি কোনো জটিলতা তৈরি হয়েছিল? কিছুটা তো হয়েছে, তবে আমি যেটা বলবো যে এই যে নিয়মটা আরপিওতে হয়েছে এটা খুবই ভালো একটা নিয়ম হয়েছে। আসলে এর মাধ্যমে রাজনীতিবিদ তৈরি হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, এবং দলগুলোর যে তাদের যে একক মানে আধিপত্য অথবা একচ্ছত্র তাদের যে ভূমিকা নিজের সেটা পরিচয় কমানোর তৈরি করার একটা সুযোগ তৈরি হয়েছে। তবে যেটা দেখছি যে রাজনীতিবিদরা এই সুযোগটা গ্রহণ না করে তারা তাদের দলকে বিসর্জন দিচ্ছেন, তাদের আদর্শকে বিসর্জন দিচ্ছেন, দিয়ে তারা ওই একই রকম ক্ষমতার লোভ বলি অথবা ক্ষমতার মোহ বলি যেটাই বলি, তারা সেই পুরনো ধ্যান ধারণে ফিরে যেতে চাচ্ছেন, নিজের দলকে বন্ধ করে দিয়ে নিজের প্রতীককে তারা বিসর্জন দিয়ে অন্য কোনো বড় দলের তারা কোলে গিয়ে উঠছেন। আমি মনে করি যে এটা অবশ্য রাজনীতির জন্য ভালো না। তারা তাদের দলটাকে যদি চালুক নিয়ে যেতেন, জনগণের কাছে যেতেন, তারা যদি সুযোগ চেষ্টা করতেন জনগণ তাদেরকে সুযোগ দেয় কিনা, আমার মনে হয় এটাই বেশি ভালো হতো, এবং বাংলাদেশের জন্য এটা আসলে বাংলাদেশের রাজনৈতিক কালচারে আসলে এটা অবশ্যই ভালো হতো। খুব ছোট্ট করে জানতে চাই যে বিএনপি কিছু স্বতন্ত্র যারা বিএনপির প্রার্থী মানে বিএনপির হয়ে রাজনীতি করেছেন তাদের খুব কয়েকজন হেভিওয়েট প্রার্থীকে তারা বরখাস্ত করেছে শুধুমাত্র মনোনয়ন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ার জন্য। এটাকে কিভাবে দেখছেন? আসলে গণতন্ত্রের সবারই তো অধিকার আছে নির্বাচনে অংশগ্রহণ করার। এখন হয়তো দল থেকে তারা পায়নি, তারা স্বতন্ত্রভাবে নমিনেশন জমা দিয়েছেন, মনোনয়ন জমা দিয়েছেন, এটা তাদের আসলে অধিকার আছে সেটা করার। দল থেকে বহিষ্কার করেছে যেহেতু দলের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে, কিন্তু গণতন্ত্রের জায়গা থেকে যদি বলি যে কেউই তার আকাঙ্ক্ষা থাকবে নির্বাচিত হওয়ার, নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে সংসদে আসার, সেদিক থেকে তারা আসতেই পারে। তবে দলীয় দিক থেকে দেখলে অবশ্যই এটা শৃঙ্খলা পরিপন্থী কাজ, এবং সেটা তো তারা সেই ব্যবস্থা গ্রহণ করেছে এবং দল সেই সিদ্ধান্ত আসলে নিয়েছে। সময় স্বল্পতার কারণে আমরা এই আলোচনা আর দীর্ঘায়িত করতে পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন টেলিভিশন স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে দর্শকদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আলোচনা করছিলাম ভোটের ট্রেনে কেমন মনোনয়ন মানে আসছে নির্বাচনে মনোনয়ন যারা জমা দিয়েছেন সেটা কেমন হলো। এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরবে একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনের এই পর্যায়ে আমরা প্রান্তিক অঞ্চলের মানুষের মতামত জানতে চাই যে কেমন মনোনয়ন হলো আর তারাই বা কি ভাবছেন। আমার সঙ্গে সাভার থেকে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির, জানাবেন যে প্রান্তিক মানুষের মনোনয়ন নিয়ে কি ভাবনা? অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু অবশেষে 17 বছর পর 12ই ফেব্রুয়ারি কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে মনোনয়নের যে কাজ সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। সকল দলের প্রার্থী যারা রয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে মনোনয়নের কাজ সম্পন্ন করেছে। সেই মনোনয়ন নিয়ে আসলে কি ভাবছেন সাধারণ মানুষ সে বিষয়ে কথা বলবো। তার আগে একটু জানাতে চাই, এই যে সাভারে যে মনোনয়ন দেওয়া হয়েছে অধিকাংশ প্রার্থী কিন্তু আচরণবিধি যেটি ছিল সেটি লঙ্ঘন করেছে, এমন চিত্র কিন্তু পরিলক্ষিত হয়েছে। আমরা একটু জেনে নেব আসলে সাধারণ মানুষ কি ভাবছে, তারা আসলে মনোনয়ন এবং আগামী নির্বাচন নিয়ে কি প্রত্যাশা, তাদের সাথে একটু কথা জানতে চাই। আপনাকে স্বাগত। আচ্ছা, এই যে নির্বাচন আসছে 12ই ফেব্রুয়ারি, ইতিমধ্যে মনোনয়ন কিন্তু দাখিল হয়েছে, কি ভাবছেন আসলে নির্বাচন নিয়ে আপনারা? নির্বাচনের মনোনয়ন সুন্দর হয়েছে, তবে আমাদের যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সুন্দর হয় তাহলে ইনশাল্লাহ আমরা উৎসবমুখভাবে ভোট দিতে পারবো, এবং 17 বছর যদি আমরা ভোট দিতে পারি না ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে ভোট দিতে পারবো ঈদের উৎসবে। তবে আইন শৃঙ্খলা যদি পরিস্থিতি
সুন্দর থাকে, তাহলে এই উৎসব আমরা সবাই উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন একজন সাধারণ মানুষ, তিনি বলছিলেন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকলে আসলে একটি ভালো নির্বাচন হবে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। এই যে সামনে কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, মনোনয়ন কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কেমন প্রার্থী চেয়েছিলেন আপনারা আসলে, আর কেমন মনোনয়ন দেওয়া হয়েছে? প্রার্থী ব্যাপারে কতটা খুশি এবং নির্বাচন নিয়ে কতটা আশাবাদী? আসলে আমাদের এই আইন পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে, আমাদের যে প্রার্থী আছে, আমাদের ধানের শীষ যাদেরকে দিয়েছেন, আমরা ধানের শীষে সর্বোচ্চ ভোটে পাস করবে। কারণ সাভারে আপনার স্বাধীনতার পর থেকে ইতিহাস আছে জিয়াউর রহমান সাহেবের আমল থেকে যে সাভারে ধানের শীষের গণজোয়ার থেকে মহাজোয়ার হয়েছে। তো স্বাভাবিক পরিস্থিতি থাকে, ইনশাআল্লাহ সাভার থেকে ধানের শীষ পাস করবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, আমরা আরেকজনের সাথে একটু যুক্ত হতে চাই। কি নাম আপনার? মোহাম্মদ এলর হোসেন। মনোনয়ন এবং নির্বাচন নিয়ে কি ভাবছেন আপনি? মনোনয়ন এবং নির্বাচনে ভাবার কিছু নেই, আমাদের ধানের শীষের প্রার্থী ঝাঁকিয়ে দিই এবং সাভারে বিপুল ভোটে পাস করে আমরা জাতীয় সংসদ নির্বাচনে সংশোধন করব ইনশাআল্লাহ। এবং আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সর্বদিক দিয়ে যদি সুন্দর থাকে এবং ভোট কেন্দ্রের পরিবেশ যদি সুন্দর থাকে, সবাই ধানের শীষে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আপনার সাথে একটু যুক্ত হতে চাই। মনোনয়ন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, নির্বাচন 12ই ফেব্রুয়ারি। কি ভাবছেন আপনি? আপনার কাঙ্ক্ষিত প্রার্থী মনোনয়ন পেয়েছে বলে কি মনে হচ্ছে, বা পরিবেশটাই বা কেমন আছে? পরিবেশটা এই মুহূর্ত পর্যন্ত আমরা ভালোই দেখছি, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির নিষ্ক্রিয় ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। আর যিনি মনোনয়ন পেয়েছেন তিনি অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তিত্ব এবং এলাকার আমরা সাভারবাসী আমরা খুশি। আমরা এটা নিয়ে আশাবাদ, উনি বিপুল ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু ভাই, আমার মনে হয় আর কি। আমরা অনেক ধন্যবাদ। আমরা একজন বর্ষিয়ান মুরব্বীর সাথে যুক্ত হতে চাই। চাচা, কেমন আছেন? আচ্ছা, এই যে অনেক বছর পরে নির্বাচন আসছে, 17 বছর তো ভোট দেওয়া সম্ভব হয় না, এবার ভোট দিতে পারবেন বলে কি মনে হয়? নির্বাচনের পরিবেশ কি ঠিকঠাক আছে মনে হচ্ছে? আচ্ছা, আমরা আরো একজনের সাথে যুক্ত হতে চাই যে আসলে এই যে নির্বাচন আসছে, সেই নির্বাচন নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ, সে বিষয়ে কিন্তু জানানোর চেষ্টা করছি। আমরা আরেকজনের সাথে যুক্ত হবো। এই যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি, মনোনয়ন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, কি মনে হচ্ছে আপনার কাছে সব দিক মিলিয়ে? এই নির্বাচনের ডিক্লেয়ার যখনই হয়েছে তখন থেকে আমরা উৎসাহিত যে এত বছর পর আমরা একটি সচ্ছল সুশৃঙ্খল ভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবো। এর জন্য ধন্যবাদ জানাই বর্তমান যিনি নির্বাচনের পরিবেশ তৈরি করছেন, যে নির্বাচনের একটা ডিক্লেয়ার দিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। জি, অনেক ধন্যবাদ। দর্শক, সাধারণ মানুষ, তাদের মতামতগুলো অসাধারণ। তারা আসলে আসছে নির্বাচন নিয়ে কথা বলছিলেন, কেমন নির্বাচন তারা দেখতে চান এবং মনোনয়নের ব্যাপারে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে বিভিন্ন দল এবং স্বতন্ত্র সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে, তাদের বিষয়ে আসলে তারা বলছিলেন। তারা কিন্তু বলছিলেন যে তাদের বিভিন্ন মতাদর্শের মানুষের সাথে আমাদের এখানে কথা হয়েছে, তারা কিন্তু বলছেন তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হয়েছে এবং আসছে নির্বাচনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে তারা আসলে তাদের ভোটের যে অধিকার সেটি প্রয়োগ করতে চান। গেল 17 বছর তারা ভোট দিতে পারেননি, সেই ক্ষোভ কিন্তু তাদের মধ্যে এখন আছে। তারা আসলে কাঙ্ক্ষিত যে ক্ষণটি আসবে 12ই ফেব্রুয়ারি, কখন সেই 12ই ফেব্রুয়ারি আসবে তারা ভোট দিবেন এবং এই ভোটের পরিবেশ যিনি আয়োজন করেছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, তাকেও কিন্তু সাধারণ মানুষ ধন্যবাদ দিচ্ছেন এবং একটি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ নির্বাচনের প্রত্যাশায় কিন্তু তারা মুখিয়ে রয়েছেন। এই ছিল সাধারণ মানুষের ভাবনা নিয়ে আমার কাছে বিস্তারিত। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম আমরা সাধারণ মানুষের মনোনয়ন ভাবনা। নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরবো একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম। আবারও জানতে চাই প্রান্তিক অঞ্চলের মানুষের ভাবনা, কেমন হলো মনোনয়ন। আমার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আইজুল সঞ্চয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে আজকে ভোটের ট্রেনে আমাদের সঙ্গে দুইজন অতিথি যুক্ত আছেন। আমার
আমার সঙ্গে দুইজন অতিথি আজকে যুক্ত আছেন। আমার ডান পাশে আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের সহসভাপতি মোহাম্মদ শামীম আহমেদ, এবং আমার বাম পাশে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক দক্ষিণাঞ্চলের আব্দুল্লাহ আল মাহমুদ জিহান। আজকে আমরা মনোনয়ন কেমন হলো সেটি নিয়ে আমরা এই দুইজন অতিথির সঙ্গে আমরা আলোচনা করব। আমি একটু প্রথমেই যেতে চাইবো জাতীয় নাগরিক পার্টির সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহানের কাছে। জনাব জিহান, আপনাদের দল থেকেও তো ব্রাহ্মণবাড়িয়াতে 2টি আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। একটু আপনার কাছে জানতে চাইবো আপনাদের দল সহ এই ব্রাহ্মণবাড়িয়াতে যে রাজনৈতিক দলগুলো যে আসলে যাদেরকে আসলে মনোনয়ন দিয়েছে সেই মনোনয়নগুলো কেমন হয়েছে, আপনাদের ভাবনা বা আপনাদের দৃষ্টিতে আসলে কেমন দেখছেন, এই বিষয়টি একটু আমাদেরকে আপনি বলবেন। আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেই জোটে গিয়েছে সেই জোট থেকে 30টি আসনের জন্য মনোনয়ন মানে একটা করতে পেরেছে। তো সেই 30টি আসন থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় 2টি আসন আছে। তো সেখান থেকে আমাদের পার্সপেক্টিভ থেকে আমরা যারা রাজনৈতিক কর্মী আছি নির্দিষ্ট দলের, আমরা অবশ্যই এটা মনে করি যে ঠিকই আছে। কারণ হচ্ছে নানা ধরনের জরিপ, তারপর হচ্ছে বিভিন্ন জরিপের উপর ভিত্তি করেই আসলে সেই প্রার্থীদেরকে নমিনেশন দেওয়া হয়েছে দল থেকে, এটা আমরা মনে করি। আচ্ছা, একটা বিষয় জানতে চাইবো যে ব্রাহ্মণবাড়িয়াতে এখনকার যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি বা যে সামগ্রিক যে প্রেক্ষাপট ব্রাহ্মণবাড়িয়া এখন, এটি আসলে ভোটের কি এখানে এখন শান্তিপূর্ণ ভোট হতে কি কোনো ধরনের বাধা বিঘ্ন হতে পারে, এরকম কিছু কি আপনাদের মনে হচ্ছে? আপনি যে বিষয়টি এখন বলেছেন এটি নিয়ে আমি মোটামুটি সন্দিহান। কারণ আপনারা জানেন গত 1 মাসের ভিতরে ব্রাহ্মণবাড়িয়াতে গুলাগুলির ঘটনা কয়েকটা ঘটেছে। তো সেখানে নানা রাজনৈতিক কারণ আছে, আবার হচ্ছে ব্যক্তিগত ক্ষোভ থেকেও এই ঘটনাগুলো ঘটেছে। তো এখনো আমরা আসলে যেটা বিশ্বাস করি, ব্রাহ্মণবাড়িয়ার যেই কিছু মানুষ আছে তাদের কাছে হয়তো অবৈধ অগ্নেয়াস্ত্র আছে, যেটা আসলে রাজনৈতিক নির্বাচন বা বিশেষ করে হচ্ছে জাতীয় নির্বাচনের সময় এটা যদি এই অবৈধ অগ্নেয়াস্ত্রগুলা উদ্ধার না করা হয় তাহলে এটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এবং আপনারা জানেন যে নির্বাচনী যেই কতগুলো নিয়ম কানুন দেওয়া হয়েছে, সেখানে হচ্ছে পোস্টার, লিফলেট, সেটা নির্দিষ্ট পরিমাণ করা হয়েছে। পোস্টার তো নাই, তারপর হচ্ছে সেই জিনিসগুলো ব্রাহ্মণবাড়িয়াতে দেখা যাচ্ছে কম বেশি। তো এটা আসলে যেই আইনটা করা হয়েছে সেই আইনটা সঠিকভাবে দেখার জন্য যে কর্তৃপক্ষ আছে তাদেরকে মাঠে নামতে হবে শীঘ্রই। এবং যারা হচ্ছে অন্যান্য পার্টি আছে তাদের যেই কর্মীরা আছে তাদেরকেও আসলে একটু ইয়েতে রাখতে হবে আর কি, যেন তারা যে সেই নিয়ম কানুনগুলোর মধ্যে থেকে নির্বাচনটা করে। জি, আমি আপনার কাছে আবার একটু পরে আসার চেষ্টা করবো। আমি একটু এখন যেতে চাইবো আমার ডান পাশে যিনি আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের সহসভাপতি শামীম আহমেদ, তিনি একজন পরিবেশ কর্মী। আপনার কাছে আমি জানতে চাইবো ঠিক একই প্রশ্নটি, আসলে এই যে রাজনৈতিক দলগুলো মনোনয়ন দিয়ে তাদের নেতৃবৃন্দদেরকে তারা মনোনয়ন দিয়েছে এবং সেটি গত 29 তারিখ কিন্তু মনোনয়ন পত্র জমাদানের কার্যক্রমটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো এখন আসলে পরবর্তী যে প্রক্রিয়া সেটি আসলে মনোনয়ন পত্র যাচাই বাছাই। তো আপনার কাছে আমি জানতে চাইবো ঠিক একই প্রশ্নটি, এই যে মনোনয়নটি দেওয়া হলো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের যে মনোনয়নটি, সেটি আসলে এই মনোনয়ন এটি আসলে কেমন হয়েছে, আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এই রাজনৈতিক দল থেকে যে মনোনয়নগুলো দেওয়া হয় আসলে তাদের অনেক যাচাই বাছাই করে এবং তাদের সর্বোচ্চ যোগ্য ব্যক্তিকে তারা মনোনয়নটা দেওয়ার চেষ্টা করে। আমরা মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের এই জরিপ অনুযায়ী এবং মাঠ জরিপ থেকেই তারা বা তৃণমূল থেকে তারা মতামত নিয়েই তারা এটি করেছে। তো বিষয়টা হলো যে মনোনয়ন যেমনই দেওয়া হয়েছে, যে সুষ্ঠু একটা নির্বাচন করার জন্য যে একটা এনভায়রনমেন্ট দরকার আমাদের, এটা আসলে আমরা করতে পারছি কতটুকু, এটা হলো দেখার বিষয়। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আমরা কয়েকদিন পর পর যে ঘটনাগুলো আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় অস্ত্র প্রদর্শনী হচ্ছে এবং হত্যাকাণ্ড ঘটছে, এখানে গুলাগুলির ঘটনা ঘটছে। তো এই বিষয়গুলো আসলে রাজনীতিতে প্রভাব ফেলবে। কারণ আমরা যে সরকারের যে প্রথম আমরা যে ঘটনাগুলো শুনে আসছি যে অস্ত্র উদ্ধার করার অস্ত্র অভিযান হচ্ছে বা যৌথ বাহিনী মাঠে নামছে, এই ধরনের কার্যক্রম কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে এখনো হয়নি। কারণ ব্রাহ্মণবাড়িয়াতে অস্ত্র উদ্ধারের মতো কোনো ঘটনা এখন পর্যন্ত হয়নি। তো এই অস্ত্রগুলি যদি উদ্ধার না হয় তাহলে এটা আগামী নির্বাচনে এটার প্রভাব ফেলবে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এটা বিরাট একটা অন্তরায় হিসেবে দাঁড়াবে। মানে আপনি কি বলতে চাইছেন যে আসলে এটি ভোটারদের আসলে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে কি এটি কোনো ধরনের বাধা সৃষ্টি করতে পারে? হ্যাঁ, অবশ্যই। এখানে আমরা নিরাপত্তার ব্যাপারটা হলো সবার আগে আমরা বিবেচনা করতে হবে। কারণ আমাদের ম্যাক্সিমাম যে আমাদের অর্ধেকের চেয়ে বেশি কিন্তু আমাদের নারী ভোটাররা। যদি কোনো কেন্দ্রে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, ককটেল বিস্ফোরণ হয় বা অস্ত্রের ঝনঝনানি হয় বা এখানে অস্ত্র প্রদর্শন করা হয়, তাহলে কিন্তু আমাদের নারী ভোটাররা এখানে অংশগ্রহণ করবে না। যদিও নারী ভোটাররা
ভোটাররা অংশগ্রহণ না করে তাহলে কিন্তু আমাদের অর্ধেকের চেয়ে বেশি ভোটার উপস্থিতি কম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভোটার উপস্থিতি যদি না থাকে তাহলে আমাদের এই নির্বাচনটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের অংশগ্রহণটা খুবই জরুরি। জি, ধন্যবাদ। গালিব, আপনি শুনছিলেন যে এই যে তৃণমূলের যে আসলে যারা ভোটার আছেন বা যারা আসলে সুশীল সমাজের যারা প্রতিনিধি আছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু একটি কথা বলছেন যে ব্রাহ্মণবাড়িয়াতে আসলে যাদেরকেই মনোনয়ন দেওয়া হয়েছে সেটি নিয়ে তাদের আসলে কোনো ধরনের আপত্তি বা কোনো ধরনের প্রশ্ন কিন্তু আমরা তাদের কাছ থেকে পাইনি। তবে তারা যেটি বলছেন যে আহ, যেভাবে আসলে মনোনীত দেওয়া হোক, এইখানে কিন্তু একটি ভোটের যে পরিবেশ সেটি কিন্তু আসলে তারা কিছুটা শঙ্কা তারা অনুভব করছেন। এনসিপির যিনি আসলে নেতা আছেন এবং যিনি আসলে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সহসভাপতি শামীম আহমেদ, তিনি কিন্তু দুজনে কিন্তু আসলে তাদের কণ্ঠে কিন্তু একটি শঙ্কার কথা আমরা শুনছি যে আসলে এই যে সাম্প্রতিককালে ব্রাহ্মণবাড়িয়াতে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি যে একটি অবনতি হয়েছে, এই যে হানাহানি বা গোলাগুলিতে যে বেশ কিছু হতাহত হয়েছে, এটি নিয়ে কিন্তু একটি শঙ্কা তাদের মনে রয়েছে এবং তারা মনে করছেন যে এটির জন্য কিন্তু আগামী নির্বাচনে আসলে ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং সেই জন্য তারা বলছেন যে দুজনে কিন্তু বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সেক্ষেত্রে আরেকটু তৎপর হতে হবে এবং এই যে অবৈধ যেসব অস্ত্র আছে সেই অস্ত্রগুলো উদ্ধারের জন্য কিন্তু তারা একটি কার্যকর অবস্থা কিন্তু তারা চাচ্ছেন। তো আমার কাছে এই ছিল গালিব ব্রাহ্মণবাড়িয়া থেকে এই যে মনোনয়ন ভাবনা নিয়ে এখানকার সবশেষ পরিস্থিতি। শুনছিলাম প্রান্তিক অঞ্চলে মানুষের যারা মনোনয়ন প্রার্থীরা জমা দিয়েছেন কেমন মনোনয়ন হলো সেই ভাবনা। আইজুল সঞ্চয় যুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। আর এর মধ্যে শেষ হচ্ছে আজকের ভোটার ট্রেনের আয়োজন। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।